ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ টুথপেস্ট। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন সামি। আগামী মৌসুমের জন্য ঘরোয়া ক্রিকেটের ক্যালেন্ডার তৈরি করেছে ক্রিকেট বোর্ড। চূড়ান্ত অনুমোদন মিলবে বুধবারের বোর্ড মিটিংয়ে। 8 বিভাগ নিয়ে মৌসুম শুরু হবে এনসিএল টি20 দিয়ে। বাকিটা আমাদের রিপোর্টে আছে, দেখে আসবো। অস্ট্রেলিয়া সিরিজের জন্য বাংলাদেশ দলে ডাক পেয়েছেন পেসার মুশফিক হাসান। মুশফিক নিজের জাত চেনান 2022 এনসিএলে। যেবার জাতীয় দলও এ দলের ব্যস্ততায় শরীফুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধরা রংপুরের হয়ে নিয়মিত খেলতে পারলে সেই এনসিএলে হয়তো একাদশের সুযোগটাই পেতেন না এই পেসার। অথচ সুযোগ পেয়ে তিনিই নিয়েছিলেন কিনা 25 উইকেট। দিন শেষে সবই সুযোগ। ক্রিকেটারদের সেই সুযোগটাই দিতে চায় বিসিবি। যারা নিজ নিজ বিভাগের মূল স্কোয়াডের সুযোগ পান না, তাদের নিয়ে দ্বিতীয় স্কোয়াডের মাইনর ন্যাশনাল ক্রিকেট লিগ চালু করতে যাচ্ছে ক্রিকেট বোর্ড। সেখানকার পারফর্মাররা প্রথম স্কোয়াডে আসবেন, ম্যাচের মধ্যেই থাকবেন। তারাও লড়বেন 8 বিভাগের হয়ে। টুর্নামেন্টের সম্ভাব্য শুরু এনসিএল লঙ্গার ভার্সনের 10 দিন আগে থেকে। অক্টোবরের মাঝামাঝি থেকে এনসিএল লঙ্গার ভার্সন শুরু হওয়ার কথা, চলবে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত। জানা গেছে 6 দল নিয়ে আয়োজনের পরিকল্পনা থাকলেও 8 দল নিয়েই আয়োজন করতে চায় টুর্নামেন্ট কমিটি। চূড়ান্ত অনুমোদন মিলবে বোর্ড মিটিংয়ে। আর মৌসুম শুরু হবে এনসিএল টি20 দিয়ে। সম্ভাব্য শুরু সেপ্টেম্বরের 20 তারিখ। মাত্র 1 রাউন্ড হওয়ার পর গত বছরের বিসিএল শেষ হয়েছে। আগামী আসরের বিসিএল এর সম্ভাব্য সময়কাল চূড়ান্ত করে ফেলেছে টুর্নামেন্ট কমিটি। আগামী বছরের জানুয়ারির শেষ থেকে শুরু হবে 4 দলের বিসিএল লঙ্গার ভার্সন। 2 বছর বন্ধ থাকা বিসিএল ওয়ানডে আবারও ফিরছে সামনের মৌসুম দিয়ে। মে মাসে হবে 2 সপ্তাহের এই টুর্নামেন্ট। সবচেয়ে আকাঙ্ক্ষিত টুর্নামেন্ট রাইজিং স্টার্স চ্যালেঞ্জ কাপ। 4টা জোন নিয়ে ডিসেম্বরের মাঝামাঝিতে অনূর্ধ্ব 23 ক্রিকেটারদের নিয়ে শুরু হবে ওয়ানডে ফরম্যাটের এই টুর্নামেন্ট। এছাড়া 2027 জানুয়ারিতে 8টি বিশ্ববিদ্যালয় নিয়ে হবে ইন্টার ইউনিভার্সিটি টি20 চ্যাম্পিয়নশিপ। এছাড়া নভেম্বর থেকে শুরু হয়ে এপ্রিল পর্যন্ত 3 ভাগে 64 জেলায় হবে ডিস্ট্রিক্ট ক্রিকেট লিগ। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। বিশ্বকাপের ফাইনাল ম্যাচে স্পেনকে সেরাদের সেরা আখ্যা দিয়ে সোশ্যাল মিডিয়ার নানা অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন আর্জেন্টিনার ভিডিও অ্যানালিস্ট। এক সাক্ষাৎকারে 2026 বিশ্বকাপের ফাইনাল নিয়ে নিজের ভাবনা জানিয়েছেন তিনি। হারলে অনেক কথাই হয়, তবে মাঠে যা ঘটেছে তাই সত্যি। বেশ কয়েকবার ফাইনালের হাইলাইটস দেখে এমনটাই বলেছেন মাতিয়াস মান্না। 2026 ফিফা বিশ্বকাপের পর্দা নেমেছে 1 সপ্তাহেরও বেশি সময়, তবে সেই রেশ এখনও যেন কাটেনি পুরোপুরি। শিরোপার স্বপ্নভঙ্গ এখনও পোড়াচ্ছে আর্জেন্টাইন ভক্তদের। তবে এবার ফাইনালের সেই লড়াই নিয়ে মুখ খুলেছেন আর্জেন্টিনা দলের ভিডিও অ্যানালিস্ট মাতিয়াস মান্না। সম্প্রতি উরবানা প্লের ভুয়েলতা ই মেদিয়া অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেন, ফাইনালে স্পেনই যোগ্য দল হিসেবে জয়লাভ করেছিল, যেখানে স্পেনকে সেরাদের সেরা আখ্যা দেন এই অ্যানালিস্ট। স্পেন ফার সুপেরিয়র ছিল। আমি ফাইনালটা 2 বার দেখেছি, তবে অতিরিক্ত সময়টা দেখিনি, কারণ সেখানে কৌশলগত বিষয়ের চেয়ে আবেগটাই বেশি কাজ করে। কোচিং স্টাফের সবাই এবং খেলোয়াড়রা সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। আমি এর জন্য অত্যন্ত কৃতজ্ঞ। মেগা ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে স্পেনের হয়ে গোলটি করেছিলেন ফেরান তোরেস। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাইনাল ম্যাচটিকে ঘিরে ঘুরপাক খাচ্ছে নানান ষড়যন্ত্র তত্ত্ব। সেগুলোকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন মাতিয়াস মান্না। এগুলো হয় যখন আপনি হারবেন, অনেক কথা হবে, অনেক কিছুই মনে হবে। সোশ্যাল মিডিয়ার এই যুগে মানুষ অনেক কিছু বাড়িয়ে বলে, কিন্তু মাঠে যা ঘটেছে সেটাই সত্য। যে দল ভালো খেলেছে তাদের অভিনন্দন জানিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। এর আগে ফাইনাল নিয়ে নানা প্রশ্নের ইস্যুতে কোচ লিওনেল স্কালোনি এবং সহকারী কোচ রবার্তো ফাবিয়ান আয়াতাও ঠিক একই রকম মনোভাব প্রকাশ করেছিলেন। যদিও ফাইনালের সেই হার ছাপিয়ে আর্জেন্টিনা ফুটবলে এখন বড় প্রশ্ন, লিওনেল মেসি কি ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন? হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস।
অস্ট্রেলিয়া সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশ টেস্ট দলের ক্রিকেটাররা। বিশেষ করে জাকের আলী অনিক মঙ্গলবার স্কোয়ার কাটের বিশেষ প্র্যাকটিস করেছেন। লিটন দাস সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন, শুরু করবেন রিহ্যাব। এরই মধ্যে শুরু হয়ে গেছে শরীফুল ইসলাম এবং মুস্তাফিজুর রহমানের পুনর্বাসন প্রক্রিয়াও। একবার না পারিলে দেখো শতবার, কিন্তু গল্পটা জাকের আলীর একবার স্কোয়ার কাট খেলতে না পেরে পরের বলে ভুল শোধরানোর না, গল্পটা জাকেরের বিশেষ ট্রেনিং সেশনের। অস্ট্রেলিয়ায় বাংলাদেশের তুলনায় বাড়তি বাউন্স দেখা যেতে পারে, সেজন্য বোলিং মেশিনের সাহায্যে ব্যাটিং অনুশীলনের সময় গ্রানাইটের স্ল্যাব ব্যবহার করেছেন জাকের। পাশাপাশি খেয়াল করলে দেখা যায় ডানহাতি এই ব্যাটার স্টাম্প থেকে অনেকটা অনসাইডে সরে দাঁড়িয়েছেন, যাতে বলটা শরীরের অনেকটা বাইরে থাকে, খেলতে পারেন স্কোয়ার কাট। অজিদেরা এই শটটাই হতে পারে জাকেরের অনেক বড় অস্ত্র। জাকের যার জায়গায় অস্ট্রেলিয়া সিরিজের সুযোগ পেয়েছেন, সেই লিটন দাস সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন হোম আপ ক্রিকেটেও। এখন থেকে আগামী 2 সপ্তাহ তার পুনর্বাসন চলবে। পুনর্বাসন শেষে দিবেন ফিটনেস টেস্ট, সেই পরীক্ষায় পাশ করলেই দ্বিতীয় টেস্টের জন্য ধরবেন অস্ট্রেলিয়ার বিমান। এরই মধ্যে শুরু হয়ে গেছে শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমানের পুনর্বাসন। হোম আপ ক্রিকেটে 2 টাইগার পেসম্যান রানিং করেছেন, সেন্টার উইকেটে রানিং বিটুইন দ্য উইকেটের কাজও করেছেন। উদ্দেশ্য ফুল ফিট হওয়া থেকে তারা কত দূরে আছেন সেটা বোঝা। মুস্তাফিজ আবার বোলিংও শুরু করেছেন। হালকা রান আপে মঙ্গলবার বল করেছেন দাফিজ, পাশেই ট্রেইনার তাকে নজরে রেখেছেন। বুধবার থেকে শরীফুলেরও বোলিং করার কথা আছে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। ক্রিকেট ব্যাটের শব্দ আউট হওয়া নতুন কিছু নয়, তবে সেই শব্দ যদি ব্যাট থেকে হয় আসে স্লিপ দাঁড়ানো ফিল্ডারের আঙ্গুল থেকে, তাহলে ঠিক এমন অভিযোগেই তোলপাড় ইংল্যান্ডের ক্লাব ক্রিকেট। নর্থ ইয়র্কশায়ার অ্যান্ড সাউথ ডারহাম লিগের এক ম্যাচে ব্যাটে বল না লাগলেও আঙ্গুল মোটকে শব্দ তৈরি করে আম্পায়ারকে বিভ্রান্ত করার অভিযোগ উঠেছে স্লিপ ফিল্ডারের বিরুদ্ধে। ভিডিও ছড়িয়ে পড়তে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। প্রতিপক্ষের দাবি, একই ম্যাচে এমন ঘটনা একাধিকবার ঘটেছে। বিতর্কের মুখে অভিযুক্ত ক্লাব কিছু লাইভ স্ট্রিম সরিয়ে নিয়েছে। ক্রিকেটের স্পোর্টসম্যানশিপের প্রশ্ন তুলে ঘটনাটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। অক্টোবরে জাপানে এশিয়ান গেমসকে সামনে রেখে পুরুষ এবং নারী হকি দলের পুরো কোচিং ইউনিটকে ঢেলে সাজানোর প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে। জার্মানি, সাউথ আফ্রিকার হংকংয়ের অভিজ্ঞ কোচের হাত ধরে বদলে যাওয়ার মহাযজ্ঞে। বাকিটা আমরা একটু রিপোর্টে দেখে আসবো কি আছে। তপ্ত দুপুরে এক পশলা বৃষ্টির মতোই স্বস্তির খবর বাংলাদেশের হকিতে। অক্টোবরে জাপানে এশিয়ান গেমসকে সামনে রেখে ঢেলে সাজানো হচ্ছে পুরুষ ও নারী জাতীয় দলের পুরো কোচিং ইউনিটকে। চলতি সপ্তাহেই করা হতে পারে চূড়ান্ত। যোগাযোগ করেছি জার্মানিতে, আপনার পল লিসেক আছে, তারপরে অলিভার কার্স, গেহার্ড। বেসিক্যালি গেহার্ডকে আমরা ব্যবহার করছি বিভিন্ন কমিউনিকেশনে, যেহেতু ওর ইউরোপে একটা ভালো প্রাধান্য আছে, যেহেতু সময় খুব কম, এই কারণে আমরা ইউরোপমুখী হওয়ার চেষ্টা করছি। পুরুষ দলের কোচ হবার আলোচনায় বাংলাদেশের সাবেক জার্মান কোচ জেরহার্ড পিটার সঙ্গে নিয়ে আসতে পারেন তার 4-5 জনের পুরো কোচিং ইউনিটকে। বয়সভিত্তিক ছেলেদের কোচ হবার দৌড়ে সবচেয়ে এগিয়ে দক্ষিণ আফ্রিকার জাইলস বোনেট, আর মেয়েদের দলের কোচের দৌড়ে এগিয়ে হংকংয়ের আরিফ আলী। আমাদের যোগাযোগ চলছে, আশা করি 2-1 দিনের মধ্যে আমরা কাজ শুরু করতে পারবো। তবে সবচেয়ে বড় খবর এখনো বাকি। আগস্টের মাঝামাঝিতে নতুন কোচিং ইউনিটের অধীনে ইউরোপে প্রায় 1 মাসের অনুশীলন ক্যাম্প করার প্রচেষ্টা অনেক দূর ফেডারেশনের। আর মেয়েদের অনুশীলন ক্যাম্পের চেষ্টা চলছে মালয়েশিয়ায়। শুধু তাই নয়, সেখানে খেলবে একাধিক প্রস্তুতি ম্যাচও। আমরা চেষ্টা করছি আপনার ইউরোপিয়ান লিগের টপ টিমগুলোতে। অলরেডি 2-3টা ফার্স্ট চ্যাম্পিয়ন লিগের আপনার 2-3টে টিমের সাথে আমাদের যোগাযোগ হয়েছে। মেয়েদের জন্য চেষ্টা চলছে মালয়েশিয়াতে, যাতে ওরা কয়েকটা প্র্যাকটিস ম্যাচ খেলতে পারে এশিয়ান গেমসের আগে। এশিয়ার মধ্যে বিগ টিম যেমন ইন্ডিয়া, মালয়েশিয়া, জাপান, কোরিয়া, পাকিস্তান, তারা এশিয়ান গেমসের আগে ওয়ার্ল্ড কাপ ফেস করে আসছে। তারা ওয়ার্ল্ড কাপ শুরু আগস্টে ওয়ার্ল্ড কাপ শুরু হবে, তারা ওয়ার্ল্ড কাপ শেষ করে দেন তারা এশিয়ান গেমসে চলে আসবে। তো ওয়ার্ল্ড কাপের বাইরে দেখা যাচ্ছে যে কিছু কিছু টিম আছে, দেখা যাচ্ছে আমি যদি বলি শ্রীলঙ্কার কথাই বলি, শ্রীলঙ্কায় দেখেন এখন ট্রেনিং ম্যাচ খেলতে ইতালিতে গেছে। তো আসলে জিনিসটা প্রফেশনালিজম হয়ে গেছে, এখন আমরা এখন পর্যন্ত পাচ্ছি না।
আশ্বাস করছে যে এরকম কিছু একটা হতে পারলে আমি বলবো যে অবশ্যই আমাদের জন্য ভালো হবে। নতুন অ্যাডহক কমিটি দায়িত্ব পাবার পর হকিতে পরিবর্তনের হাওয়া লেগেছে, তবে মেয়াদ উত্তীর্ণ এই নীলাভ টার্ফের পরিবর্তন সরকারের কাছে আগে চাওয়া খেলোয়াড়দের। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। বাংলাদেশের ওয়ানডে ক্যাপ্টেন্সিতে পরিবর্তন আসতে যাচ্ছে কিনা সে ব্যাপার নিয়ে জল্পনা কল্পনা চলছে। খুব সম্ভবত লিটন কুমার দাস ক্যাপ্টেন হতে যাচ্ছেন, রিপোর্টে বাকিটা আছে, আমরা দেখে আসবো। বেশ কিছুদিন ধরেই ক্রিকেট পাড়ায় ওয়ানডে অধিনায়কত্ব নিয়ে আলোচনা। মেহেদী হাসান মিরাজের অধিনায়কত্ব, বিবর্ণ পারফরমেন্স আর মাঠে কৌশলগত সিদ্ধান্ত নিয়ে প্রশ্নগুলো ক্রমশই জোরালো হচ্ছিল। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হতে চলেছে। 3 ফরম্যাটে 3 অধিনায়ক রাখার নীতি থেকে সরে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ক্রিকেট ভিত্তিক জনপ্রিয় পোর্টাল ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী সবকিছু ঠিকঠাক থাকলে ওয়ানডে দলের অধিনায়কের গুরুদায়িত্ব উঠতে যাচ্ছে টি-20 দলের অধিনায়ক লিটন দাসের কাঁধে। আর টেস্ট ফরম্যাটে আগের মতোই নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। 2025 সালের 12 জুন নাজমুল শান্তর পর ওয়ানডে দলের অধিনায়কের আর্মব্যান্ড ওঠে মেহেদী হাসান মিরাজের হাতে। চলতি বছরের এপ্রিলে তার মেয়াদ বর্ধিত করা হয়েছিল 2027 ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। তবে পরিসংখ্যান বলছে মিরাজের নেতৃত্বে বিদেশের মাটিতে খেলা 13 ওয়ানডের মাঝে মাত্র 2টিতে জয় আছে টাইগারদের। এমনকি গেল 2 বছরে তার সাদামাটা ব্যাটিং আর গড়পড়তা বোলিংয়ে দলে জায়গা নিয়ে উঠছে প্রশ্ন। তাই আসন্ন ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখে বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড। যদিও এই সংস্করণে খুব একটা ছন্দে নেই লিটন দাসের ব্যাট। 2023 বিশ্বকাপের পর থেকে খেলা 18 ওয়ানডে ইনিংসে তার ব্যাট থেকে এসেছে মাত্র 250। তবে স্বস্তির বিষয়, এই 2টি অর্ধশতকে এসছে তার সবশেষ 4 ম্যাচে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে। ওয়ানডে অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্তর নামটাও বেশ জোরে সোরে ছিল আলোচনায়। যদিও টি-20 ফরম্যাটে অনিয়মিত হয়, রঙিন জার্সিতে লিটন দাস ছাড়া অপশন নেই বললেই চলে। এদিকে ভবিষ্যৎ অধিনায়ক ভাবনায় সহ অধিনায়কের টুপি উঠতে যাচ্ছে তাওহিদ হৃদয়ের মাথায়। আগস্টের শেষে বাংলাদেশ সফরে সাদা বলের সিরিজ খেলতে আসার কথা রয়েছে ভারতের। সেখানেই নতুন অধিনায়কের হাত ধরে ওয়ানডে সংস্করণে নতুন সূচনা হতে পারে টাইগারদের। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস। স্পোর্টস লাইভে আমাদের আজকের অতিথিকে আপনাদের সঙ্গে পরিচয় করাতে চাই। ছোয়ামণি ইতি আপনি চলে আসবেন। নতুন করে স্পোর্টসের যে ক্রিকেট ইভেন্টটা ছিল সেখানে নারীদের বিভাগে ঢাকা দলের চ্যাম্পিয়ন দলের ক্যাপ্টেন ইতি আপনি চলে আসবেন এই পাশে। অনেক যানজট পেরিয়ে আপনি এসেছেন, তবে তার চাইতেও বড় বিষয়টা হচ্ছে আপনারা যে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন, লাস্ট ম্যাচে মনে হয় 5 ওভারে 48 রানের একটা টার্গেট আপনারা দিয়েছিলেন। সো হাউ ওয়াজ দ্য ফাইনাল এনভায়রনমেন্টটা কেমন ছিল? ফাইনালে আমরা যখন উঠেছিলাম তখন আমরা অনেকটা কষ্ট, মানে বলতে গেলে আমাদের যখন 2 ওভারে 12 রানের 24 রানের একটা টার্গেট ছিল আমাদের, অনেক স্ট্রাগলের পর আমরা ফাইনালে উঠি। আমরা অনেকটা ডিপ্রেশনে চলে গেছিলাম যে আসলে কি আমরা ফাইনাল জিততে পারবো কি পারবো না। খুবই মানে আপসেট ছিলাম, আমরা বলতে পারি নাই যে আমরা জিতবো কি জিতবো না, মনের মধ্যে সংকোচ বোধটা থেকে গেল। একটু যদি জিজ্ঞেস করি, ক্রিকেটের পছন্দটা আসলে কিভাবে করা, ক্রিকেট খেলাটা শুরু করলেন কিভাবে? আসলে আমার ক্রিকেট, আমি ছোটবেলা থেকে খেলাধুলাটা অনেক পছন্দ করতাম, বাট আমাদের ফ্যামিলি বলেন সমাজ বলেন সবকিছু বাধা অতিক্রম করে আমি একদিন স্কুলে যখন ট্রায়াল নেওয়া হয় আমাদের মেয়েদেরকে, তখন হচ্ছে আমি ওইখানে ট্রায়াল দেই। ফার্স্ট টাইম আমি পেস বল করে ট্রায়াল করে দেওয়ার পরে হচ্ছে আমাকে ওইখানে সিলেক্ট করা হয়। দেন ওইখানে আমাকে ক্যাপ্টেন্সি দায়িত্ব দেওয়া হয়। ওকে, একদম প্রথমে যখন আমি বোলিং মানে শুরু করি, আমার লাইফের ফার্স্ট হচ্ছে আমি ক্যাপ্টেন্সি পালন করি। ওই স্কুল টিমে আমরা চ্যাম্পিয়ন পর্যন্ত হয়ে আসি। এরপরের জার্নিটা কেমন আসলে, মানে ক্রিকেট নিয়ে আগাতে কোনো বাধা বিঘ্নতার শিকার হতে হয়েছে কিংবা কেউ কিছু বলেছে, সেই জায়গা থেকে কারোর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করতে চান? হ্যাঁ, অনেক বাধা এসেছে। যখন আমি প্র্যাকটিসে যেতাম তখন হচ্ছে আমার বাবা মার কাছে অনেকেই বলতো যে মেয়ে কেন ক্রিকেট খেলে, মেয়ে কেন খেলবে, বা মেয়েকে কেন তোমরা খেলার এই পোশাক পরে কেন দিচ্ছ। আর বেসিক্যালি হচ্ছে আমার আম্মু একজন আরবি পড়ায়, তো তার জন্য সমাজে আরো বেশি বাধা আসতো। আম্মুর কাছে বলতো যে এসব পরে কেন মেয়েরা যাবে। মা কেমন সমর্থন দিচ্ছেন এখন পর্যন্ত? এখনো পর্যন্ত 100% দিচ্ছে না,
বাধা তো অবশ্যই আসতেছে, এখনো দিচ্ছে না আমাকে। আচ্ছা, এই যে একটা টুর্নামেন্ট আপনারা চ্যাম্পিয়ন হলেন নতুন করে স্পোর্টস, এই টুর্নামেন্টের ব্যাপারে একটু বলবেন যে শুধুমাত্র আপনি তো না, আরো অনেকেই আছেন যারা আসলে খেলছেন সেই জায়গাটায়। এই টুর্নামেন্টটা আপনাদের জন্য আসলে কতটুকু উপকারে আসবে এবং বাংলাদেশের নারী ক্রিকেট নিয়ে যদি আমরা কথা বলি সেটার পাইপলাইনের জন্য কতটুকু উপকারে আসবে? আসলে এই নতুন করে যখন আসে আমাদের, আমরা অনেক নতুন নতুন মেয়েরা অনেক অনেক দরিদ্র পরিবার থেকে আমরা উঠে আসি, জি। যেটা আমাদের একটা উঠে আসার প্ল্যাটফর্ম আমরা মনে করতে পারি। জি। কারণ বেসিক্যালি বাংলাদেশে কোনো মেয়ে টিম খুবই কম, এই হচ্ছে সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন আর হচ্ছে প্রিমিয়ার, এইদিকে যাওয়াটাও অনেক টাফ হয়ে যায় মেয়েদের জন্য। একটা স্পোর্টসের জায়গাও পাচ্ছে না, প্র্যাকটিসের নিম্নতম জায়গাটাও পাচ্ছে না। তো আমি মনে করব যে এই নতুন করে স্পোর্টসটাই হচ্ছে যারা দরিদ্র ফ্যামিলি আছে, যাদের সমাজ বাধা দিচ্ছে, এই একটা প্ল্যাটফর্ম যে উঠে আসার একটা জায়গা মনে করতে পারি আমরা। কম্পিটিশন কেমন ছিল এই টুর্নামেন্টটাতে? শুরু থেকে যে একদম শেষ পর্যন্ত আপনারা খেললেন, কেমন কম্পিটিশন দেখলেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক কম্পিটিশন ছিল, অনেক মেয়েরা উঠে এসেছিল এইখানে। তো ওইখান থেকে বাছাই করতে 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 আমরা যখন ফাইনাল খেলি, জি। তখন হচ্ছে মাত্র 14 জন আমরা টিমে টিকি। জি। ওই দিনে অনেক মানে কান্নাকাটির অবস্থা ছিল যে আমরা আসলে কতটুকু কে টিকবে কে টিকবে না, ছোটরা মানে কান্না করতেছে, বা আমারও যারা ছোট আছে তারাও কান্না করতেছে, বা আমাদের বড় যারা আছে তারাও অনেক আপসেট ছিল। কতটুকু উৎসাহ পাবে আগামী দিনগুলোতে? আজকে আমরা যেমন ইতিকে দেখছি, ইতি এরকম একটা টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে, জুনিয়র যারা আছে তারা কেমন উৎসাহ পাবে এই টুর্নামেন্টের মাধ্যমে? হ্যাঁ, এই যে আমরা নতুন করে স্পোর্টসটা শুরু করলাম, আমরা চ্যাম্পিয়ন হয়েছে, এটা যারা দেখবে জি। অবশ্যই তারা আরো আগ্রহ হবে যে না আমাদের বড় আপুরা পারছে, আমরা চ্যাম্পিয়ন হইতে পারছে, আজকে বড় আপুরা চ্যাম্পিয়ন হয়েছে, কালকে আমরা চ্যাম্পিয়ন গড়ে এনে দিব, আমরা আবার নতুন বাংলাদেশ গড়ে এনে দিব। আমরা নতুন বাংলাদেশ করে এনে দেব। ইতির ব্যক্তিগতভাবে পছন্দের কোনো ক্রিকেটার আছে যাকে আপনি ফলো করেন? কেন ফলো করেন? কোন জিনিসটা দেখে তাকে ফলো করার চেষ্টা করেন? আসলে ব্যক্তিগত বলতে আমার খুবই পছন্দের একজন প্লেয়ার মারুফা। পেস বোলার। হ্যাঁ, মারুফাকে আমার অনেক ভালো লাগে। বেসিক্যালি মানে পার্সোনাল বলেন আর হচ্ছে বলারের দিকে বলেন, খুবই ভালো লাগে। কারণ আমি একজন পেসার, তার জন্য ওনাকে বেসিক্যালি অনেক ভালো লাগে। ওনার রান আপগুলো অনেক ফলো করি আমি, যে আসলে উনি কোথায় কোন রান আপে নিচ্ছে, বোলিং অ্যাকশন কেমন হচ্ছে, ওগুলো আমি অনেক সময় স্ক্রিনশট দিয়ে রাখি বা ভিডিওগুলো দেখি। আচ্ছা, আপনার ডেইলি রুটিনটা একটু জানতে চাই। অ্যাজ আ স্পোর্টস পারসন আপনি আসলে নিজেকে কিভাবে গ্রুম আপ করে থাকেন, এবং আপনি কি কোথাও এখন প্র্যাকটিস করছেন, কোনো কোচের আন্ডারে প্র্যাকটিস করছেন, কিংবা কিভাবে আসলে আপনার প্রোগ্রেসটা আপনি করার চেষ্টা করছেন? আসলে আমি এখনো মানে একটা পার্মানেন্ট জায়গা বা ওই রকমের সাপোর্ট পাচ্ছি না, যে একটা স্থানে আমি প্র্যাকটিস করব, একটা আমি থাকবো, ওটা পাচ্ছি না, যেই কারণে হচ্ছে আমার রেগুলার কোনো রুটিন পাচ্ছি না। কিন্তু আমি আমার থেকে আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করি সকালে ওঠার, নামাজ পড়ার, দেন হচ্ছে প্র্যাকটিসের রুটিন বা খাওয়া দাওয়া, দুপুরের মাঝখানে কোনো কিছু করা, রানিং টানিং করা, বা বিকেলে হচ্ছে নকিং করা, নিজে নিজে ছাদে যাই আমি একা একা নকিং করতাম। আপনি অলরাউন্ডার? হ্যাঁ, অলরাউন্ডার। ওকে, এই অলরাউন্ডিং এর আগ্রহটা কিভাবে আসলো আসলে, যে মানে ব্যাটিং বোলিং দুইটাই আমি করব? আসলে একটা টিমে যখন থাকতে হয় তখন দেখা যায় যে আমি বোলিং খারাপ করছি, আমি ব্যাটিংয়ে পুষাইতে পারবো। যখন আমি ব্যাটিংয়ে মানে খারাপ করছি, তখন আমি চিন্তা করবো যে না, আমি ব্যাটিং খারাপ করছি, আমি অবশ্যই বোলারে কিছু একটা করে দেখাবো। সেই জায়গা থেকে ওই চিন্তার জায়গাটা এসেছে। সো ইতি আপনি যদি একদম ক্রিকেটিং জার্নির শুরু থেকে যদি চিন্তা করি, মানে প্রথম ক্রিকেট খেলাটা দেখে কিভাবে আগ্রহটা লাগলো যে এই খেলাটাই আমাকে খেলতে হবে, বা আমি এই খেলাটাই পছন্দ করি, বা এই খেলাটার প্রতি একটা ফ্যাসিনেশন জন্মেছে? যখন আমি ফার্স্ট স্কুলে ভর্তি হই, হাই প্রিমিয়াম যখন প্রাইমারিতে ভর্তি হই, তখন দেখতাম মেয়েরা খেলতো, তো দূর দিতাম, অ্যাথলেটিক্সে ছিলাম প্রায় অনেক দিন। আমি প্রাইমারি থেকে অ্যাথলেটিক্স করতাম, তো 5 পর্যন্ত করি। যখন 6-এ আমি ভর্তি হই, তখন হচ্ছে আমাদের স্কুলে ক্রিকেটের মেয়েরা ন্যাশনাল খেলে আসছিল। ওই যে ওদেরকে দেখে আমার আগ্রহ জাগলো, না আমিও বল খেলবো, আমিও ক্রিকেট খেলবো, আমিও একদিনই বাংলাদেশের ন্যাশনাল টিমের হয়ে খেলবো, বাংলাদেশের গৌরব অর্জন করে দেব। ওকে ইতি, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি ক্রিকেট নিয়ে কি স্বপ্নটা দেখেন? নেক্সট আপনার কোন স্টেজটা আপনি যেতে চান, কিংবা সেই জায়গায় আপনার এই মুহূর্তে সীমাবদ্ধতার জায়গাগুলো কোথায়? ন্যাশনাল টেলিভিশন অনুষ্ঠান চলছে, আমার মনে হয় যে আপনার মাধ্যমে কিন্তু অনেকের কণ্ঠস্বরের জায়গাগুলো চলে আসবে। আপনি কোন কোন সীমাবদ্ধতাগুলো এখন ফেস করছেন, যেটা আপনি মনে করেন যে এই ফ্যাসিলিটিটা পেলে আপনি আরও বেটার প্রোগ্রেস করতে পারবেন, এবং সেই সাথে আপনার জীবনের লক্ষ্যের জায়গাটা কি আসলে? আসলে আমরা যে দরিদ্র পরিবার থেকে যারা উঠে এসেছি, যেমন দেখেন ফ্যামিলি থেকে সাপোর্ট দিচ্ছে না, অনেকের মেয়েদের আছে যে আমরা ফেসিলিটি পাচ্ছি না, খেলতে একদিন খেলা হচ্ছে, যেমন এই নতুন করে স্পোর্টস আমরা খেলতে পারছি, পরের বার খেলতে পারবো না, বা এরকম যে
স্পোর্টসগুলো আছে, প্ল্যাটফর্ম তো নাই আসলে আমাদের প্ল্যাটফর্ম দেশে তো ওরকম। নাই। আর তার থেকে বড় কথা হচ্ছে যে আমরা যেই জায়গায় প্ল্যাটফর্ম পাচ্ছি না সেই জায়গায় আমাদের বাসা থেকেও কোনো ফেসিলিটি দিচ্ছে না। জি আমরা মেয়েরা ওইখান থেকে জড়ে যাচ্ছি, যারা দরিদ্র ফ্যামিলি আছে তারা তো এইভাবেই দিচ্ছে না। জি যেমন আমাদের মারুফার কথাই আমরা বলি যে একজন কৃষকের মেয়ে হয়ে আজকে সে ন্যাশনাল খেলতেছে, তো এরকম হাজারো মেয়ে আছে যাদের ফ্যামিলির জন্য তারা খেলতে পারতেছে না, যে টাকা আচ্ছা, এই পয়সার জন্য। জায়গাটা কতটুকু ইন্সপিরেশন হিসেবে কাজ করে? যে মারুফার ব্যাপারটা আমরা জানি, আমরা আপনারাও দেখেছেন যে মারুফা যে জায়গা থেকে আজকে ন্যাশনাল পর্যায়ে ক্রিকেট খেলছে, কন্ট্রিবিউট করছে, এই গল্পগুলো কি খুব ইন্সপায়ার করেছে বা এই গল্পগুলো কি আলাদা করে ওইভাবে কাজ করেছে না একটা সময় আমিও করতে পারবো বা আমিও সেই জায়গাটা যেতে পারি? হ্যাঁ অবশ্যই, কারণ যদি মারুফা ওই কৃষকের মেয়ে হয়ে ধানে খেতে কাজ করে যদি আজকে উঠে আসতে পারছে, তাহলে অনেক দরিদ্র ফ্যামিলির বাচ্চারা আজকে ন্যাশনাল গ্রাউন্ডে খেলবে, ওর মতন অনেক প্লেয়াররা হবে, অনেক দ্বিতীয় মারুফা হয়ে জন্ম নিবে, এরকম আরও দেশ গড়বে। ওকে, ইতি ন্যাশনাল টিমে খেলতে চান? হ্যাঁ অবশ্যই। ইতি ন্যাশনাল টিমে খেলতে চায়। দর্শক, আলোচনাটা কন্টিনিউ করতে পারছি না, এই ছিল আমাদের স্পোর্টস লাইভে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। তবে শেষে একটা বিষয় বলতে চাই, নতুন করে স্পোর্টস ইভেন্টের মতো এই ইভেন্টগুলো কিন্তু আমাদের ভবিষ্যতের পাইপলাইন তৈরিতে অনেক বেশি মাত্রায় কাজ করছে। ইতির মতো অনেক যারা স্বপ্নবাজ আছেন তাদেরকে অনেক বেশি মাত্রায় ইন্সপায়ার করছে। অসংখ্য ধন্যবাদ ইতি, আমাদের সঙ্গে আজকে সময় দেওয়ার জন্য। অনেক কষ্ট করে আসতে হয়েছে, তবে শেষ মুহূর্তে আমরা কিছু আলোচনা করতে পেরেছি। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।